আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বিডিআর নাম ফেরানোর দাবি ভুক্তভোগী জওয়ান পরিবারগুলোর। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ। পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৮ এর ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ। ৪০তম বিসিএস থেকে ১০০ নম্বরের ভাইভা। ছাপার কাজে দেরি, বছরের শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা। মির্জা আজমের ৮০টি ব্যাংক হিসেবে ৯০৭ কোটি টাকা লেনদেন। ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা। ২৪ ঘন্টার ব্যবধানে মালদ্বীপে ২ বাংলাদেশির মৃত্যু। র্যাগিংয়ের অপরাধে চুয়েটের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার। লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি। নোয়াখালীকে বিভাগ দাবি করে ঢাকায় মানববন্ধন। দিল্লির স্কুলগুলোতে ফের বোমা হামলার হুমকি। এবং ১৫০০ মার্কিনীর সাজা মওকুফ করলেন বাইডেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্ডার গার্ড বাংলাদেশ পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস পুনঃস্থাপন সহ আর দাবি জানিয়েছেন কারা নির্যাতিত জওয়ানদের পরিবারের সন্তানেরা। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরা হয়। বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন বিডিআর সন্তান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল, ১৬ বছর যাবত কারাগারে থাকা নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি, হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত, নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি দেওয়া, বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল, সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে উদ্বেগে জানিয়েছেন বাংলাদেশের ৫৪ বিশিষ্ট নাগরিক। পাশাপাশি ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় দেশে যে স্বৈর শাসন ও লুটপাট চলে আসছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে তার কবল থেকে দেশের মানুষ নিজেদের মুক্ত করেছে। স্বৈর শাসনকে পরাজিত করার পর এখন চেষ্টা করা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে এবং জাতীয় পুনর্গঠনের পথে যাত্রা শুরু করার। এই সময় অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে এবং দেশের মানুষের বিরুদ্ধে ভারতীয় গদি মিডিয়ার অপপ্রচার রুখে দিতে হবে। এতে বলা হয়, ভারত সরকার যখন গণহত্যাকারী পতিত স্বৈর শাসককে নিজেদের আশ্রয়ে রেখেছে, তখন ভারতীয় গদি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর কল্পিত ক্র্যাকডাউনের গল্প প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছে ভারতীয় গণমাধ্যম। দেখা গেছে এসব কথিত খবর হয় মিথ্যা নয়তো বিভ্রান্তিমূলক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এবছরে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ভোরে হালকা কুয়াশা ছিল, মৃদু বাতাস বইছে, রোদ দেখা গেছে। তাপমাত্রা কমে কনকনে শীতে কাঁপছে উত্তর জনপদের মানুষ। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পঞ্চগড়ের প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে সকাল ৯টায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানান তিনি। বিসিএস এর মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪৪তম বিসিএস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারি কর্ম কমিশন সূত্রে জানা গেছে। পিএসসি জানিয়েছে, ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ ডিসেম্বর। প্রার্থীদের ১০০ নম্বরের ভাইবা নেওয়া হবে। যেহেতু মৌখিক পরীক্ষার ১০০ নম্বর কমেছে, তাই বিসিএস পরীক্ষার এখন মোট নম্বর ১০০০। রাজধানীর মাতুইল এলাকায় একটি ছাপাখানায় বই ছাপার কাজ চলছে। এর পাশাপাশি চলছে বই বাঁধাইয়েরও কাজ। ছাপাখানার কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে এমন চিত্র দেখা যায়। মুদ্রণ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুল কায়ুম জানালেন, তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের ছাপার কাজ শেষ করেছেন। এখন তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার কাজ চলছে।
প্রতিষ্ঠানটি প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট 13,28,000-এর মতো বই ছাপার কাজ পেয়েছে। এর মধ্যে 60% বই সরবরাহ করা হয়েছে। শিগগির বাকি বই ছাপার কাজ শেষ হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার অগ্রগতি ভালো। তবে চতুর্থ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ছাপা শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে সব শ্রেণীর শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া যাচ্ছে না। সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী দেয়ান আলিয়ার নামে ৮০টি ব্যাংক হিসাবে ৯০৭,৬৬,০০,০০০ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌসুর রহমান পৃথক দুটি মামলার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রাজধানী ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন প্রকার মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে নির্দেশনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী বিভিন্ন প্রকার মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহারে পরিলক্ষিত হচ্ছে। উচ্চমাত্রার হর্ন ব্যবহারের কারণে পথচারী, যাত্রী, সাধারণ অন্যান্য গাড়ি চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এই সমস্যা রোধকল্পে মোটরযান চালকদেরকে সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 45-এর বিধান অনুসরণ করে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য এবং মোটরযান চালক, মালিক বা পরিচালককারী প্রতিষ্ঠানকে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দমাত্রা সৃষ্টিকারী কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন বা পুনঃস্থাপন না করার জন্য অনুরোধ করা হলো। মালদ্বীপে প্রবাসীদের মৃত্যু মিছিল যেন দিন দিন বেড়েই যাচ্ছে। অধিকাংশ মৃত্যুই হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। গত 24 ঘন্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। বুধবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশি মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিমউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। মৃত 2 প্রবাসী হলেন মোহাম্মদ খসরু আহমেদ এবং মোহাম্মদ ইয়াসিন মিয়া। ইয়াসিনের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গোপালনগরে, আর খসরু আহমেদের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করার দায়ে 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তারা সবাই বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত হয়। পরে কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 5 নভেম্বর রাত 10:30টার দিকে 23 ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে 11 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও 85 প্রবাসী। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশি মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এর সহায়তায় আজ শুক্রবার সকাল 7:21 তারা দেশে ফেরেন। বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ার ET-0680 ফ্লাইটে তারা দেশে আসেন। সব মিলিয়ে এ পর্যন্ত 16টি ফ্লাইটের সর্বমোট 1048 জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী বিভাগের জন্য এভাবে দাঁড়াতে হবে, এটা আমাদের জন্য দুঃখজনক। নোয়াখালী আয়তনে খুলনার থেকেও বড়, তবু এটাকে বিভাগ করা হয়নি। নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা করব। তারা বলেন, বিগত সরকার আমাদের কথা দিয়েছিল নোয়াখালীকে বিভাগ করবে, কিন্তু তারা সে কথা রাখেনি। বিভাগ না করে আমাদেরকে রোহিঙ্গা উপহার দেওয়া হয়েছে। বর্তমান সরকারের উদ্দেশ্যে আয়োজকরা বলেন, নোয়াখালীর আয়তন এবং অন্যান্য দিকে বিবেচনা করে বিভাগ হিসেবে ঘোষণা করুন। দিল্লির বেশ কয়েকটি স্কুলে শুক্রবার ফের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে দিল্লিতে 2 বার এমন ঘটনা ঘটল। তবে পুলিশ স্কুলগুলোতে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলে অন্তত 6টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব স্কুলের মধ্যে রয়েছে দিল্লি পাবলিক স্কুল, সালাওয়ান স্কুল, মডার্ন স্কুল, ক্যামব্রিজ স্কুল। হুমকি পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছে। সেই সঙ্গে স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে তারা যেন শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠায়। হুমকি দেওয়া ওই মেইলে লেখা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বেশ কয়েকটি বিস্ফোরক আছে। হুমকিদাতা মেইলে আরও লিখেছেন, এর পেছনে একটি সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপ আছে যারা বোমা বিস্ফোরণে জড়িত। ইমেইলে আরও লেখা হয়েছে, আমি নিশ্চিত যে আপনার শিক্ষার্থীদের ব্যাগ বারবার চেক করেন না। স্কুল ভবন ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করার জন্য বোমাগুলো যথেষ্ট শক্তিশালী। 13 ও 14 ডিসেম্বর উভয় দিনেই আপনাদের স্কুলে বোমা বিস্ফোরণ হতে পারে। 1500 মার্কিনীর সাজা মওকুফ করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ক্ষমতা বলে তিনি 1500 জনের সাজা মওকুফ করেন। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, একদিনে এত জনের সাজা মওকুফ করার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।